আমি সন্তোষ প্রামাণিক। আমি বর্তমানে সুন্দরবনের অন্তর্গত কোন একটা গ্রামে থাকি। আমি স্মার্টফোন চালানোয় অক্ষম হওয়ার কারণে আমার ভাইপোর মাধ্যমে রাজদীপ বাবুর কাছে আমার জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনার মধ্যে একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি। আমি পেশায় একজন মাছ শিকারী ও মাছ চাষী। জীবিকা নির্বাহের জন্য আমাকে জীবনের অনেক রাত নদীতে মাছ শিকারের কাজে কাটাতে হয়েছে। এখন বার্ধক্যজনিত কারণে আর মাছ ধরতে পারি না আগের মতো। বর্ষাকালের রাত, বাড়ি থেকে একটি বর্ষা ও থলে নিয়ে আর সাথে একটা টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়ি। আসলে বর্ষাকালে নদী থাকে তার উত্তাল রূপে, তাই তখন নদীতে মাছ ধরা সম্ভব হয় না। নদী সংলগ্ন ছোট নালা ও বিলে মাছ ধরছিলাম সেদিন। 4-5টা মাছ ধরলাম। এবার একটু খেয়াল করে দেখলাম যে বিলের মধ্যে আমি আছি বা যেখানে মাছ ধরছিলাম তার দক্ষিণ পূর্ব দিকে জলের মধ্যে ছপ ছপ শব্দ পাওয়া মাত্রই আমি ঘুরে তাকাই আর দেখি ওইদিকে একটি বিশেষ জায়গায় জলের মধ্য দিয়ে বুদবুদ উঠছিল। আমি দেখে ওইদিকে হেঁটে হেঁটে যাই। ওই জায়গায় যাওয়ার মাত্রই আমি ফিল করলাম প্রায় হাঁটু সমান জলের নিচ থেকে কেউ আমার পা চেপে ধরেছে। আমি সে সময় ভয় তো পাচ্ছিলামই, কিন্তু তারপরেও আমি শরীরের সর্বশক্তি দিয়ে পা ছাড়িয়ে ওখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলাম। আমি প্রথমে বর্ষাটি আমার পাশে পানির মধ্যে কাদার মধ্যে গেড়ে দিয়ে আমি কিছুটা নিচু হয়ে হাত পানির মধ্যে দিয়ে ওই হাত দুটি ছাড়ানোর চেষ্টা করছিলাম। কিন্তু আমি যখনই হাত দুটি আমার পায়ের নিচ দিকে নিয়েছি তখনই ফিল করলাম, বিশেষ করে ওই হাত দুটি যখন আমার 2 হাত দিয়ে ধরেছি, আমি বুঝতে পারলাম আরে এ তো শুধু 2টি হাত, সাথে তো কোনো দেহ নেই, শরীরবিহীন 2টি হাত। এই শরীরবিহীন 2টি হাত আমাকে ধরে রেখেছে। কিন্তু সেই শরীরবিহীন হাতের সাথে আমি শক্তি দিতে পারছিলাম না। তাই এক প্রকার আন্দাজ করেই আমার পাশে থাকা বর্ষাটি আবার নিয়ে সজোরে দিলাম এক খোঁচা। আর তখনই নাকি সুরে একটা আর্তনাদ ভরা চিৎকার শুনতে পেলাম। আর তার সাথে আমিও তীব্র যন্ত্রণা অনুভব করলাম, কারণ বর্ষার একটা গজাল আমার পায়ের আঙ্গুলে বেঁধে যায়, আর যার ফলে প্রচন্ড ব্যথা পাই আমি। এরপর আমি ফিল করলাম আমার পা ছেড়ে ওই হাত দুটো মাটির মধ্যে ঢুকে যায়, আর আমি কোনো রকমে খোঁড়াতে খোঁড়াতে ডাঙায় উঠে পড়ি আর দেখলাম পায়ের আঙ্গুল কেটে রক্ত বের হচ্ছে। আমি যন্ত্রণার চোটে ওখানেই পা ধরে বসে পড়ি। বেশ কিছুক্ষণ বসে থাকার পর আমি কোনো রকমে উঠে দাঁড়িয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে খোঁড়াতে খোঁড়াতে হাঁটা শুরু করি। কিছুটা দূরে যাওয়ার পর দেখলাম আমার একটু সামনে থাকা বড়ই গাছ দিয়ে একটা কালো অবয়ব লাফ দেয় আমার সামনে। আমি থমকে দাঁড়িয়েছিলাম এটি দেখে। সে অবয়ব দেখতে ছিল লম্বায় 10 ফুটের মতো। কালো কোট পরা, সেই কোটের ঝুল ছিল তার হাঁটু পর্যন্ত। তার মাথার চুল লাল আগুনের মতো জ্বলছিল, আর মুখে কোনো মাংস ছিল না। দাঁতগুলো বুকের কাছাকাছি পর্যন্ত লম্বা, আর পা দুটো ছিল ঘোড়ার খুরের মতো। হাত দুটোর চামড়া ছিল সাপের চামড়ার মতো। আধো আলো ছাওয়ায় এবং যতটুকু আলো ছিল চাঁদের আলো, তার এই দেহ যেন চকচক করছিল। আর এই আধো আলো ছায়ার মধ্যেই তাকে খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। সেই কালো অবয়বটা সাহেবী কায়দায় আমার সামনের রাস্তায় এপাশ থেকে ওপাশে 2 বার পায়চারি করে, একটু ভাবনার মতো ভান করে। আমাকে উদ্দেশ্য করে কর্কশ কণ্ঠে বলে ওঠে, শোন, তোর 3 ছেলে মেয়ে আমি জানি। আজ আমার বাচ্চাটা তোর সাথে খেলা করছিল, তুই ওর
ডান হাতটা নষ্ট করে দিলি চিরকালের মতো। তোকে জীবিত ছেড়েছি কেন জানিস? এই বলে ওই অবয়বটি ভয়ানক একটি হাসি দিয়ে ওঠে এবং এরপরে বলে, তুই জানবি কি করে? তোর তো জানার কথা নয়, আমি তোকে জানাচ্ছি, শোন তাহলে। তোর এই কাজের শাস্তি স্বরূপ একে একে তোর বাচ্চাগুলোকে আমি 2-1 দিনের ব্যবধানে আমার খোরাকি বানাবো, মানে আমি খেয়ে ফেলবো তাদেরকে। এমন ভাবে ওদের মারবো যাতে ওদের কোনো শ্মশানে নিয়ে গিয়ে পোড়াতে না পারিস। অপেক্ষা কর, 2-1 দিনের মধ্যে তোর জীবনকে আমি নরকে পরিণত করে দেব। এই বলে কালো অবয়বটা আমার সামনে এসে আমাকে এত জোরে একটি থাপ্পড় দেয়, যার ফলে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি নিজেকে দেখতে পাই আমার বাড়িতে। আমাকে আমার বাড়ির সদস্যরা কি হয়েছে জিজ্ঞেস করে, তখন আমি বলি সব ঘটনা। আমার দাদা আমাকে বলে, চিন্তা করিস না, আমি আজই দাশু গুনিনের বাড়িতে যাব। আমার দাদা দাশু গুনিনের বাড়ি যায়। দাশু গুনিনের বাড়ি ঢোকা মাত্রই দাশু বলে, এ কারে নিয়েছিস? আমি তোদের কোনো সাহায্য করতে পারবো না, আমার ক্ষমতার বাইরে এই শয়তানের সাথে লড়াই করা। তখন অনেকবার আকুতি মিনতি করার পর দাশুগুনিন বলেন, আচ্ছা, আমার এক ছাত্র আছে যার নাম নবীনচন্দ্র সারেন। যদি কেউ পারে, ঈশ্বরের ইচ্ছায় নবীনই পারবে। তখন আমার দাদা দাশুকে বলে, আপনি পারলেন না, আপনার শিষ্য কি করে পারবে? দাশুগুনিন তখন একটু রেগে গিয়ে বলেন, ওরে মূর্খ, তোরা সব বুঝতে পারলে তোরা আমার কাছে আসলি কেন? দূর হয়ে যা আমার বাড়ি থেকে। তখন আমার দাদা ক্ষমা চান। দাশুগুনিন দাদাকে ক্ষমা করে দেন তার এই আচরণের কারণে বা এই কথার কারণে, এবং তারপর তিনি নবীন তান্ত্রিকের ঠিকানা দেয়। তার ঠিকানা নিয়ে আমরা সবাই বাড়িতে ফেরত আসি। ইচ্ছা ছিল পরদিন নবীনতান্ত্রিকের বাড়িতে সবাই মিলে যাব। সেদিন রাতে যথারীতি অন্য দিনের মতোই কাজ শেষ করে রাতের বেলা ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমার ঘুম ভাঙে আমার 3 বছরের মেয়ের চিৎকারে। আমি চোখ খুলে দেখি আমার স্ত্রী আমার পাশে নেই। আমি কোনো রকমে ব্যথা পা নিয়ে উঠে খোঁড়াতে খোঁড়াতে ঘরের বাহিরে বের হই। বাইরে বের হয়ে দেখি আমার দাদা বৌদি সহ পরিবারের সবাই ঘুম থেকে উঠে এসেছে। আর তখনই আমি সহ সবাই আরেকটা আর্তনাদ যুক্ত চিৎকারের আওয়াজ শুনতে পাই। সেই চিৎকারটিও আমার মেয়েরই ছিল। চিৎকারের শব্দটা এসেছিল আমাদের ভাড়ার ঘর থেকে। আমার দাদা আর ছোট ভাই এক দৌড়ে ভাড়ার হারিকেন সহ ভাড়ার ঘরে ঢোকে, আর তারপরই আমি ঢুকি। ভাড়ার ঘরের মধ্যে ঢুকে দেখি আমার স্ত্রী একটি লোহার হাত দা দিয়ে আমার বাচ্চাটার দেহ থেকে হাত পা কেটে আলাদা করে, মেয়েটার বুকের পাঁজর আলাদা করে সেখান থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে আর হি হি করে হাসছে মানসিক বিকারগ্রস্ত রোগীর মতো। আর তার পাশে আমার আরো 2টো বাচ্চার আধা খাওয়া লাশ পড়ে আছে। আমি তখন পাথরের মতো দাঁড়িয়েছিলাম। আর কিছুক্ষণ পর আমি ওখানে জ্ঞান হারিয়ে ফেলি। আমার জ্ঞান ফেরার পর দেখতে পাই বাড়ি ভর্তি লোক, আর পাশের ঘর থেকে নারী পুরুষের দ্বৈত কণ্ঠে কিছু ধমকি ভেসে আসছিল। আসলে ওই অবস্থা আমার স্ত্রীকে দেখে সবাই চিৎকার চেঁচামেচি করে, আর আশেপাশের মানুষজন সবাই চলে আসে আমাদের বাড়িতে। আর 10-12 জন পুরুষ মিলে আমার স্ত্রীকে ওখান থেকে সরিয়ে নিয়ে পাশের ঘরে আটকে রাখা হয়। পবিত্র জলে লাল সুতো ভিজিয়ে ওই ঘরের জানালা দরজা বন্ধ করে রাখা হয়েছিল, যাতে ওই শয়তানকে তান্ত্রিক আসা পর্যন্ত আটকে রাখা হয়। ওই রাতে প্রায় 20 থেকে 25 জন মানুষ মশাল হাতে নবীন তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে রওনা হন, আর আমাকে জ্ঞানহীন অবস্থা আমার ঘরে আনা হয়। আর আমি সজ্ঞানে আসার পর শুনি এসব ঘটেছে আমার জ্ঞানহীন থাকার সময়কালে। আমি খুব কাঁদছিলাম আমার বউ ও বাচ্চার কথা ভেবে। কে আমাকে এবার বাবা বলে ডাকবে?
কে আমার উপর রাগ করে বলবে আমি বাপের বাড়ি চলে যাব? কে আমাকে ভালোবেসে আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবে? কে আমাকে আমি বাজার থেকে ফেরার পর বলবে আমার জন্য লজেন্স এনেছো বাবা? আমি কাদের শোনাবো আমার মাছ ধরার গল্প? আমি কাদের নিয়ে মেলায় গিয়ে জিলাপি কিনে দেব? এইসব ভাবছিলাম আর ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল। এমন সময় বাইরে থেকে কয়েকজনের কথা শুনতে পেলাম তারা বলছে, ওই দেখ নবীনতান্ত্রিক এসেছে। তাদের এই কথা শুনে একজনের কাঁধে ভর দিয়ে আমি বাইরে আসি। তান্ত্রিক আমাদের বাড়িতে আসে। তান্ত্রিক উঠানের মাঝে একটি বৃত্ত আঁকে আর তার মাঝে আমার স্ত্রীকে এনে বসায়, আর নিজে একটি বৃত্ত আঁকে আর তার মাঝে বসে এক গোছা ধূপ জ্বালিয়ে সেই ধূপে মন্ত্র পড়ে ফু দিতে থাকে। আমার স্ত্রীর চারপাশে সেই ধূপকাঠি লাগিয়ে দেয়। আমার স্ত্রীর মাঝে থাকা শয়তান বলছিল, তোকে জাহান্নামে পাঠাবো জানোয়ার। তান্ত্রিক তার উপরে বলেন, তুই একটা তুচ্ছ নরকের কীট, তুই আমাকে কি মারবি রে? আমার মৃত্যু ঠিক করে রেখেছেন সর্বশক্তিমান। তান্ত্রিক এবার বলে, তোকে হয় আমি বোতল বন্দি করব, না হলে হত্যা করব, কিন্তু তোর একটা দফা রফা না করে আমি যাব না। তোর সামনে দুটো পথ খোলা আছে, তুই হয় আমার সাথে সমঝোতা করবি, আর না হলে তোকে আমি খতম করে দেব একদম। কোনটা নিবি? মরবি নাকি সমঝোতা করবি? বল কি করবি? আমার স্ত্রীর ভেতরে থাকা সেই শয়তান বলে, আমি কোনোভাবে এই মহিলাকে ছাড়বো না। তখন তান্ত্রিক বলে, আচ্ছা তুই এইবার শেষ, তোর সাথে আর কোনো কথা হবে না, তোকে আর কোনো অনুরোধও করব না। একবার বলেছি, এ পর্যন্তই শেষ। তুই কি ভেবেছিলি তোকে বারবার অনুরোধ করব? সেই সুযোগ তো তুই পাবি না। এই বলে তান্ত্রিক এক বিশেষ প্রক্রিয়া শুরু করেন, আর তিনি একটা পুতুল বের করে সেই পুতুলের উপর তেল বিশেষ মন্ত্র পড়ে ঢেলে দেন, আর তখনই এক বিশাল আর্তনাদের শব্দ করে জ্ঞান হারিয়ে পড়ে যায় আমার স্ত্রী। আর নবীনতান্ত্রিক এই বলে চলে যান যে সব সমস্যার সমাধান হয়েছে, ওই শয়তানকে আমি মেরে ফেলেছি। কিন্তু আমার স্ত্রী চিরকালের মতো বাক শক্তি হারিয়ে ফেলে, কারণ সেই যে শেষ চিৎকার করেছিল, সে এত জোরে চিৎকার করেছিল, তার এই চিৎকারের কারণে আমার স্ত্রীর বাক যন্ত্র নষ্ট হয়ে যায়। আমার স্ত্রী আমাকে কাগজে ভাঙা ভাঙা অক্ষর লিখে জানাতো তার মেয়েদের কথা আর তার অনুশোচনা বোধ। আমার ব্যর্থতা ছিল আমি আমার স্ত্রীকে তার অনুশোচনা বোধ থেকে বের করে আনতে পারিনি। আমার স্ত্রী প্রচণ্ড মনোকষ্টে থাকতে থাকতে অসুস্থ হয়ে সে বছরই শোকে দুঃখে মারা যায়। আমি আর নতুন করে বিয়ে করতে চাইনি, কিন্তু সেই খারাপ সময়ের 4 বছর পর আমি আবার বিবাহ করি। এখন আমার 2 ছেলে ও আমার দ্বিতীয় স্ত্রীর সাথে বাকি জীবনটা ঈশ্বরের আশীর্বাদে ভালোই কাটাচ্ছি। এখন আর রাতে মাছ ধরি না, কাজ যা থাকে সন্ধ্যায় শেষ করে বাড়ি ফিরি। ঘটনাটা ভালো লাগলে শেয়ার করবেন, আর চেষ্টা করবেন গভীর রাতের কাজ পারতপক্ষে উপেক্ষা করার। আমি জানি আমাদের পুলিশ, সিকিউরিটি, গাড়ি চালক, ডাক্তার, নার্স এনাদের রাতে কাজ করতেই হয়। একটা কথা তাদের উদ্দেশ্যে বলবো, কোনো অলৌকিক কিছুর অনুভূতি পেলে দয়া করে উপেক্ষা না করে ঈশ্বরকে স্মরণ করবেন। উনি সর্বশক্তিমান, উনি রক্ষাকারী, উনি চাইলে সব সম্ভব। আমার সাথে ঘটে যাওয়া ও আমার জানা আরও সত্যি ঘটনা আছে, যা আমি পরবর্তীতে আমার ভাইপোর মাধ্যমে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সন্তোষ প্রামাণিক, আপনাকে খুবই ভয়ানক একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আপনি নিজে স্মার্টফোন চালানোয় অভ্যস্ত না হলেও আপনি আপনার ঐকান্তিক প্রচেষ্টায় আপনার ভাইপোর মাধ্যমে আপনার সাথে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন। আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই।
আপনার সাথে যে ঘটনা ঘটেছে আমরা কখনোই চাইবো না সেই ঘটনা কারোর সাথে ঘটুক। আপনার ফুটফুটে 3টি সন্তান মারা গেছে, মারা গেছে বললে ভুল হবে, তাদেরকে হত্যা করা হয়েছে। আপনার স্ত্রী শোকে দুঃখে অসুস্থ হয়ে মারা গিয়েছে। এই শোক আসলে ভুলবার মতো নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই শোক থেকে কিছুটা কাটিয়ে ওঠার তৌফিক দান করেছেন এবং আবার নতুন জীবনে প্রবেশ করে সেই শোক ভুলে থাকতে সাহায্য করেছেন। আমরা কামনা করি আপনি অনেক অনেক ভালো থাকুন, আর আপনি মেন্টালি যে ট্রমাটাইজড হয়েছেন এখান থেকে যাতে পুরোপুরি বের হয়ে আসতে পারেন। প্রিয় লিসেনার্স, আমরাও চাইব না কখনোই সত্যি সত্যি এই ধরনের ঘটনা কারোর সাথে ঘটুক। আমরা আপনাদের সাথে ঘটনা শেয়ার করি, এটা সত্য। আমরা অনেক অনেক ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি, এটা সত্য। কিন্তু কখনো চাইব না এই ধরনের ঘটনা ঘটুক, আর সেই ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করে আপনাদেরকে বিনোদন দিতে পারি। আমরা কখনোই এই ধরনের বিনোদন চাই না। আমরা চাই না এই ধরনের ঘটনা কারোর সাথে ঘটুক। কিন্তু যে ঘটনাগুলো ঘটে গিয়েছে আমরা চাইলেও তো সেগুলো আর রোধ করতে পারবো না, আর সামনেও যদি কোনো ঘটনা ঘটেও যায় সেগুলো আমরা চাইলে আটকাতে পারবো না। কিন্তু আমরা মনে মনে কখনোই চাই না যে এই ধরনের ঘটনা ঘটতে থাকুক আর আমরা সেগুলো কালেক্ট করে আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ও শেষ ঘটনায়। এই ঘটনাটিও কোনো সুখকর ঘটনা নয়, ভয়ের ঘটনা তো বটেই, কিন্তু এটার এন্ডিংটা মোটেও ভালো নয়, খুবই খারাপ এবং খুবই মর্মান্তিক, ভয়ানক। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। আশা করছি পুরো ঘটনা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এবারের এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন শেখ সালমান, যিনি বর্তমানে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য হিসাবে কর্মরত রয়েছেন। আর এই ঘটনাটি ওনার পাঠানো আমাদের এই চ্যানেলের দ্বিতীয় ঘটনা। তো ঘটনাটি মূলত উনি শুনেছেন ওনার বন্ধু আসিফের কাছ থেকে। মূলত আসিফের এক চাচাতো বোন, তার নাম হচ্ছে মারিয়া, তার সঙ্গেই এই ভয়ানক ঘটনাটি ঘটেছিল। আর আসিফের বাড়ি পাবনা জেলার শীতলপুর নামক গ্রামে, আর ওনার চাচাতো বোনের বাড়িও সেখানে। আর চাকরির সূত্রেই মূলত আসিফের সাথে শেখ সালমান ভাইয়ের পরিচয়। আর আসিফ আর উনি একই জায়গায় থাকতেন। তো যখন উনি ঘটনাটি শুনেছিলেন, দিনটি ছিল 2021 সালের জুলাই মাসের কোন এক বৃহস্পতিবার, যেহেতু পরদিন শুক্রবার ছুটি ছিল। আর সেদিন রাতে আনুমানিক 10টার দিকে ওনারা মেসের ছাদে গিয়ে আড্ডা দিচ্ছিল। তখন সবাই ভূতের গল্প শেয়ার করা শুরু করে। সেখান থেকে আসিফের ঘটনা উনি জানতে পারেন এবং এরপরে এই ঘটনাটি উনি মনে রেখেছিলেন এবং আমাদেরকে শেয়ার করেছেন। ঘটনাটির সূত্রপাত মূলত 2017 সালের মার্চ মাসের কোনো এক সময় ঘটেছিল। এটি কিন্তু আসিফ যিনি ঘটনা যিনি মূলত এই শেখ সালমান ভাইকে বলেছেন, তার মতো করে এখন আমরা বলার চেষ্টা করব, তার মতো করে বলতে তার ভাষায় নয়, আমার ভাষায় আমি বলছি, কিন্তু আমরা এখন চিন্তা করব আসিফ ভাই উনি বলছেন ঘটনাটি। তো আসিফ ভাই যখন উনি ওনার চাচা, ওই সময় আবার ওনাদের ওই চাচা বাড়ি এবং ওনাদের একই জায়গায়, একই মোটামুটি পাশাপাশি আর কি। তো সন্ধ্যা হয়ে আসছিল, মশার উৎপাত খুব বেড়ে গিয়েছিল ওই সময়। তো আসিফ ভাইয়ের যে চাচি, তো উনি ওনার মেয়ে আসিফ ভাই চাচাতো বোন মারিয়া, যার নাম ছিল মারিয়া, তার বয়স 14, 15 বা 16 এরকম ছিল, ম্যাক্সিমাম 16 ছিল আর কি। তাকে বলে যে দোকান থেকে দ্রুত কয়েল কিনে আনতে। দোকানটা তার বাসা থেকে খুব বেশি দূরে ছিল না, 7 থেকে 8 মিনিটের দূরত্ব ছিল। তো মাগরিবের আজানের কিছু সময় আগের ঘটনা কিন্তু এটি। আর ওই দোকানে যেতে হলে রাস্তার পাশে একটি জঙ্গলের মতো রয়েছে, তো সেই জঙ্গলের পাশ দিয়ে যেতে হবে আর কি। জঙ্গলের পাশে রাস্তা রয়েছে, সেখান দিয়ে যেতে হবে। তো তিনি সেখানে যান, মারিয়া সেখান থেকে ওই দোকানে যান, দোকান থেকে ওই কয়েল কিনে বাড়ি চলে আসে, সবকিছু স্বাভাবিক। ওই দিন থেকে
4 থেকে 5 দিন কিছুই হয়নি, একদম স্বাভাবিক। কিন্তু এরপর থেকেই বাড়ির লোকজন খেয়াল করে মারিয়ার আচরণের ব্যাপক পরিবর্তন হয়েছে। সারাক্ষণ হাসি খুশি চঞ্চল মেয়েটা একদম চুপচাপ একা একা থাকে, কারোর সাথে কথা বলে না, মেশে না। আর তার খাওয়া অদ্ভুত রকমের মানে বেড়ে গিয়েছিল। আগে যা খেত তার থেকে 2 গুণ 3 গুণ 4 গুণও সে খেত। এত খাওয়ার পরও দেখা যাচ্ছে যে তার শরীর ভেঙে পড়তে শুরু করছে এবং খুব দ্রুত সে শুকিয়ে যাচ্ছে, ওজন অস্বাভাবিক রকম মানে কমে যাচ্ছে আর কি। আর অস্বাভাবিক অঙ্গভঙ্গি তার। আর আজান শুনলেই কান বন্ধ করে রাখে, মানে 2 হাত দিয়ে কান চেপে ধরে রাখে। আর আজানের সময় এভাবে 2 কান চেপে ধরে কেমন যেন ছটফট করতে থাকে, এপাশ ওপাশ দৌড়াতে থাকে, এমন একটা অবস্থা। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে বাড়ির সবাই তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার দেখানো হয়, ডাক্তার অনেকগুলো টেস্টও করান, কিন্তু তার কোনো রোগী ধরা পড়ে না। ডাক্তার যাবতীয় রিপোর্ট দেখে বলে মারিয়া সম্পূর্ণরূপে সুস্থ। পরিবারের লোকরা বলে তাহলে এরকম শুকিয়ে যাচ্ছে কেন? তখন বলে তার ভিটামিনের অভাব পড়েছে। এই কারণে ডাক্তার তাকে বেশ কিছু ভিটামিনের ওষুধ প্রেসক্রাইব করেন। তো বাড়ির সদস্যরা সেটাকেই মনে করেন সমাধানের পথ, এই মনে করে সেই ওষুধগুলো কিনে চলে আসেন এবং তাকে রেগুলার সেই ওষুধগুলো খাওয়াতে থাকেন। কিন্তু এর পরেও শরীরের কোনো উন্নতি হয় না এবং আগে যেই বিষয়গুলো হচ্ছিল তার সাথে সেগুলো চলতে থাকে। অস্বাভাবিক হাসি, অস্বাভাবিক রকমের কান্না, ভয়ানক চিৎকার, এই সমস্ত বিষয় কিন্তু একদম স্বাভাবিক না। সেটি অন্য কেউ বুঝতে না পারলে প্রথম যিনি বুঝতে পেরেছিলেন সেটি হচ্ছে আসিফ ভাইয়ের দাদি। আসিফ ভাইয়ের দাদি তার ছেলেকে মানে আসিফ ভাইয়ের কাকাকে বলে যে মারিয়াকে ভালো কোনো কবিরাজ দেখানোর জন্য। কিন্তু ওনার কাকা প্রথম দিকে রাজি হন না, যাই হোক পরবর্তীতে রাজি হয়েছিলেন। তো ওই দিন বিকেলে একজন কবিরাজের সন্ধান পান কাকা। পরদিন সকালে গিয়ে কবিরাজকে ঘটনা খুলে বললে কবিরাজ পরবর্তী মঙ্গলবার চিকিৎসা করবে বলে রাজি হন এবং ওনাদের বাড়িতে আসবে বলে কথা দেয়। যথারীতি মঙ্গলবার কবিরাজ আসলেন। কবিরাজকে দেখে মারিয়া ছটফট করতে লাগলো। তখন কবিরাজ চাচিকে বললেন যে একটু ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল গরম করে আনতে। কবিরাজের সামনে মারিয়াকে আনা হলো। কবিরাজ সেই গরম করা সরিষার তেল মারিয়ার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে লাগিয়ে দেয় আর তার রিচুয়াল বা মন্ত্র বা এগুলো পড়তে থাকে বিড়বিড় করে। তারপর কনিষ্ঠ আঙ্গুলের নখ চেপে ধরে বলতে লাগলেন, কবিরাজ তুমি কে? সাথে সাথে মারিয়া শান্ত হয়ে যায়, একদম শান্ত। মানে একটু আগে যে মারিয়া ছটফট করছিল, অস্বাভাবিক আচরণ করছিল, চিৎকার করছিল, এখন একদম শান্ত, কোনো শব্দ করে না। অনেকক্ষণ অপেক্ষার পর মারিয়া একটা কর্কশ কণ্ঠে উ উ আ আ এরকম শব্দ করে হাসতে থাকে, কিন্তু কোনো কথা বলে না। কবিরাজ আসিফ ভাইয়ের কাকাকে বলে তার দ্বারা এ কাজ সম্ভব নয়, খুবই শক্তিশালী একটি জিনের খপ্পরে পড়েছে মারিয়া। আর এই জিনটা এতটাই শক্তিশালী যে জিনের বিরুদ্ধে কাজ করলে ওই কবিরাজের প্রাণ বিনাশ হওয়ার সম্ভাবনা রয়েছে খুব বেশি। কবিরাজ মারিয়ার চিকিৎসা করতে অস্বীকৃতি জানালেও সে ভালো একজন কবিরাজের সন্ধান দিয়ে যান এবং বলেন যে আপনারা ওই কবিরাজের কাছে নিয়ে যান। তো কবিরাজের পরামর্শ অনুযায়ী নতুন কবিরাজের কাছে আসিফ ভাইয়ের কাকা মারিয়াকে নিয়ে যান। সেই কবিরাজও আসিফ ভাইয়ের কাকাকে বলে দেন যে তার দ্বারা এই কাজ সম্ভব নয়, তিনি এই দুষ্টু জিনকে তাড়াতে পারবেন না। হতাশ হয়ে সবাই ফিরে আসে। আর মারিয়ার শরীর এতটাই শুকিয়ে গিয়েছিল যে তার শরীরের হাড়গোড়ও বেরিয়ে আসতে চাইছে, এমন একটা অবস্থা। মনে হচ্ছে দুর্ভিক্ষ পীড়িত এলাকার সে সদস্য, এমনটা মনে হচ্ছিল। যাই হোক, কিছুদিন পর দেখা দিল আরো একটি সমস্যা। সন্ধ্যার পর মাঝে মাঝে মারিয়া উধাও হয়ে যেত। অনেক খোঁজাখুঁজি করার পর তাকে রাস্তার পাশে সেই জঙ্গলের ধারে অজ্ঞান অবস্থায় পাওয়া যেত।
আবার দুপুরবেলায় মেয়ে মানুষ হয়ে সে গাছের মাথায় উঠে বসে থাকত। তেমনি একদিন দুপুরবেলায় মারিয়া তাদের বাড়ির পেছনের কদম গাছে উঠে বসে আছে, একদম উঁচুতে। বাড়ির লোকজন তাকে নামানোর চেষ্টা করে, কিন্তু নামে না। সে শুধু রাগে গোঙাতে থাকে, কিন্তু কোনো কথা বলে না। তো আসিফ ভাইয়ের ছোট কাকা, যিনি অনেক সাহসী মানুষ ছিলেন, তিনি গাছে উঠে মারিয়াকে জোর করে নামিয়ে আসতে চান। কিন্তু গাছে ওঠার পর মারিয়া ছোট কাকার গলা চেপে ধরেন। ছোট কাকা শত চেষ্টা করেও মারিয়ার হাত থেকে তার গলাকে সরাতে পারছেন না। কাকা যেন গলা কাটা মুরগির মতো ছটফট করছে। অবস্থা বেগতিক দেখে আসিফ ভাইয়ের দাদা আজান দেওয়া শুরু করে, আর সাথে সাথে মারিয়া ওর ছোট কাকাকে ছেড়ে দেয়। তারপরও ছোট কাকা কিন্তু যেহেতু সাহসী মানুষ ছিলেন, তিনি গাছ থেকে নেমে আসেননি। তো আজানের শব্দে মারিয়া ছটফট শুরু করে এবং দুই কান বন্ধ করে ফেলে দুই হাত দিয়ে। এই সুযোগে ছোট কাকা অনেক কষ্ট করে মারিয়াকে নিচে নিয়ে আসে। এর মধ্যে ঘটে আরেকটি ঘটনা। এই ঘটনা দুদিন পর একজন তান্ত্রিক ধরনের লোক মারিয়াদের বাড়িতে আসে। তিনি এসে বলেন তিনি মারিয়াকে সুস্থ করে তুলবেন, গ্যারান্টি সহকারে সুস্থ করবেন। বাড়ির সবার অবস্থা এমন যে যে যা বলছে তাই করছে, কারণ মেয়েকে তো সুস্থ করতে হবে। তো বাড়ির সবাই রাজি হন। কবিরাজ বলল তার চিকিৎসা করতে হলে এই বাড়িতে তাকে 3 দিন থাকতে হবে। এতেও বাড়ির সবাই রাজি হন। সেদিন রাতে কবিরাজ বাড়ির সবাইকে জড়ো করে বলেন এখন তিনি মারিয়ার ঘাড়ের জিন ছাড়াবেন। বাড়ির উঠোনে বড় করে একটা গোল দাগ দেন সেই কবিরাজ, এবং সেই দাগ দেয়া বৃত্তের বাইরে সবাইকে দাঁড়াতে বলেন। বৃত্তের মাঝে কাঠ দিয়ে আগুন জ্বালান তিনি। সেখানে বসে মন্ত্র পড়তে থাকেন। একটু পর তার সামনে মারিয়াকে বসানো হয়। তান্ত্রিক মারিয়াকে প্রশ্ন করতে থাকে, কিন্তু মারিয়া কোনো উত্তর দিতে চায় না, বরং মারিয়া রেগে আরো ক্ষেপে যায়। সে গড়গড় আওয়াজ করতে থাকে, কিন্তু কোনো কথা বলে না। অবস্থা বেগতিক দেখে তান্ত্রিক মারিয়াকে ঘরে নিয়ে যেতে বলে। তান্ত্রিক ওখানে উপস্থিত সবাইকে বলে যে তার 3টা ছাগলের মাথা লাগবে, আর এই জিন নাকি অনেক শক্তিশালী, তাই তাকে দক্ষিণা হিসাবে, মানে এই জিন ছাড়ানোর দক্ষিণা হিসাবে ওই তান্ত্রিককে 20,000 টাকা দিতে হবে। তো আসিফ ভাইয়ের কাকা রাজি হয়ে যান, কারণ তার মেয়ের সুস্থতা বলে কথা। পরদিন সকালে আসিফ ভাই এবং ওনার ছোট কাকা, যে মারিয়াকে ওই যে গাছ থেকে নামিয়ে এনেছিল, সেই ছোট কাকা, তারা বিভিন্ন গোস্তের দোকানে গিয়ে ছাগলের মাথা খুঁজতে থাকে। কিন্তু ওই বাজারে সাধারণত ছাগল জবাই খুবই কম হতো। তো ওই দিন অনেক ঘোরাঘুরি করার পর 2টো ছাগলের মাথা তারা পেলেও সেই দোকানদার, মানে ওই ছাগল যিনি জবাই করছেন, সে কিছুতেই ওই ছাগলের মাথা বিক্রি করবে না। বলে না, বিক্রি করবো না, এটা আমি খাবো। তখন জিজ্ঞেস করে যে তাহলে বিক্রি করবেন না, সবাই তো বিক্রি করে, আপনি রেখে দিয়েছেন কেন? তখন বলে যে গ্রামে ছাগলের মাথাগুলো সাধারণত সাধারণ মানুষজন খায় না, অনেকেই এই কবিরাজি কাজের জন্য কিনতে আসে। আর এই কবিরাজি কাজের জন্য যদি এই ছাগলের মাথা বিক্রি করা হয়, তাহলে যিনি বিক্রি করছেন তার নাকি ক্ষতি হয়। এই কারণে সে বিক্রি করতে চায় না। তারপর ছোট কাকা এবং আসিফ ভাই অনেক অনুরোধ করে সব বিষয় খুলে বলার পরেও সে বিক্রি করতে রাজি না। অবশেষে ওই ছাগলের মাথা বিক্রেতা যিনি, মানে ছাগলের মাংস বিক্রেতা যিনি, তিনি যখন বুঝতে পারলেন এদের এই জিনিসটা দরকারি, সুযোগ বুঝে সে 8,000 টাকা চেয়ে বসেন। কিছুতেই দাম কমান না। অবশেষে 7,000 টাকা দিয়ে সেই 2টো মাথা এবং আরো কিছু টাকা দিয়ে অন্য আরেকটা দোকান থেকে অনুরোধ করে আরেকটা ছাগলের মাথা কিনে নিয়ে আসে। অথচ কিন্তু এই টাকা দিয়ে ছাগলই কিনে ফেলা যায়, কিন্তু অবস্থা এমনটা ছিল দ্রুত নিয়ে আসতে হবে, যেহেতু চিকিৎসা করাতে হবে, এসব বিষয় তাদের মাথায় কাজ করছিল না। তো যাই হোক, এরপর তান্ত্রিক মারিয়ার বাবা, মানে বড় কাকার কাছ থেকে অগ্রিম 6,000 টাকা নিয়ে তার কাজ শুরু করেন। বলে রাত 10টা নাগাদ তিনি এই 3টা মাথা বাড়ির 3 দিকে রেখে আসবেন, এবং তিনি সেটা রেখেও আসেন। তান্ত্রিক বলেন তার সাধনার জন্য আলাদা রুম লাগবে, আর আজ রাতেই তিনি জিন ছাড়াবেন, মানে ওই রাতে আর কি। তো মারিয়া সহ সবাই এক রুমে, আর পাশের রুমে
তান্ত্রিককে দেওয়া হলো সাধনা করার জন্য, তিনি সাধনা করবেন। তান্ত্রিক রুমে ঢোকার আগে সবাইকে বলে যে গভীর রাতে তিনি দরজা খুলে বাড়ির 3 দিকে রেখে যাওয়া 3 ছাগলের মাথা নিয়ে আসবেন। তখন যদি কেউ বাইরে বের হয় তাহলে অনেক ক্ষতি হতে পারে তাদের, সুতরাং কেউ বাড়ির থেকে যেন বাইরে না বের হয়। এই বলে তান্ত্রিক রুমে প্রবেশ করলো। গভীর রাতে তান্ত্রিক দরজা খুলে ছাগলের মাথা আনতে গেল, কিন্তু ঘন্টাখানিক হয়ে যায়, তান্ত্রিক আর ফেরত আসে না। দেখতে দেখতে ফজর আজান দিয়ে দেয়। বাড়ির লোকজন সকালে ছাগলের 3টা মাথা বাড়ির 3 পাশে দেখতে পায়, কিন্তু তান্ত্রিককে আর দেখতে পায় না। প্রিয় লিসেনার্স, কি ভাবছেন? তান্ত্রিককে জিনে মেরে ফেলেছে? না, এই তান্ত্রিকটা ছিল একটা ভণ্ড। সে ওই পরিবারের বিপদ দেখে সুযোগ নিয়ে তাদেরকে বোকা বানিয়ে সে ওই রাতের বেলা ছাগলের মাথা আনার কথা বলে সে টাকা নিয়ে সবাইকে ঠকিয়ে ভেগে চলে গেছে। যাই হোক, এদিকে তো মারিয়ার অবস্থা খুবই খারাপ, যেন মৃত্যু তাকে ডাকছে। কিছুদিন পর মারিয়াদের বাড়িতে একজন স্থানীয় হুজুর আসেন। হুজুর এসে কাকাকে, মানে আসিফ ভাইয়ের যিনি বড় কাকা, তাকে এক হুজুরের ঠিকানা দেন এবং সেখানে যেতে বলেন। আর এই কয়েকদিনে বাড়ির লোকের কাছে মারিয়ার বিষয়টা অনেকটা স্বাভাবিক হয়ে গেছে, তার এই পাগলামির বিষয়টি। আর তারা বুঝতে পেরেছেন যে আর কোনো কবিরাজ দেখিয়ে তার লাভ হবে না। কিন্তু তারপরেও দেয়ার ঠিকানা অনুযায়ী সেই হুজুরের কাছে যান। হুজুরের বাড়ি নারায়ণগঞ্জের চাষারায়। যথারীতি মারিয়াকে হুজুরের কাছে নিয়ে গেলে হুজুর মারিয়াকে দেখেই বলে যে আপনার অনেক দেরি করে ফেলেছেন। এই রুগীকে জিন থেকে মুক্ত করা গেলেও তার যে ক্ষতি হয়েছে সেটা থেকে মুক্ত করা হয়তো আর কখনো সম্ভব হবে না। তো যাই হোক, তবুও তিনি আশ্বাস দেন যে তিনি চেষ্টা করবেন। এদিকে মারিয়া কিছুতেই হুজুরের সামনে যেতে রাজি হয় না, মানে দূরে দূরে থাকে, কাছে যায় না সহজে। হুজুর মারিয়াকে অনেক প্রশ্ন করে, কিন্তু মারিয়া শুধু আ আ উ উ এরকম করতে থাকে, কোনো কথা বলে না। কিন্তু জিন যখন থাকে না তখন সে কথা বলে। কিছু সময় পর হুজুর বললেন যে একদিন মারিয়া ভরা সন্ধ্যাবেলায় মশার কয়েল কিনতে দোকানে গিয়েছিল, আর সেখান থেকে ফিরে আসার পথে ওই জঙ্গলের পাশে একটি দুষ্টু জিন তার পিছু নেয় এবং ওর উপর আসর করে বসে, এবং তখন থেকেই এই দুষ্টু জিনটি তার সাথে আছে। কিন্তু এই জিনটি অনেক শক্তিশালী হলেও সে বোবা। সে বোবা হলেও সে শিক্ষিত এবং নিজে ক্ষমতা বলে এতটাই শক্তি অর্জন করেছে যে স্বাভাবিক কোনো মানুষ বা কবিরাজের পক্ষে তাকে আটকানো অপ্রতিরোধ্য। শুধু তাই নয়, তার সমকক্ষ কোনো জিনও তাকে আটকাতে পারবে না। এখন উপায় কি? কিন্তু হুজুর বলেন যে তিনি মারিয়াকে আল্লাহ তাআলা চাহেন তো সুস্থ করে তুলবেন। কারণ হুজুর বললেন যে ওনার সাথে যে জিন রয়েছে সে আরো ক্ষমতাধর। কারণ হচ্ছে মারিয়াকে যেই জিনটি ধরেছে, এই জিনটি তার সাথে থাকা যে জিন রয়েছে তারই ছাত্র। সুতরাং যেহেতু মারিয়ার সাথে থাকা জিনটি হুজুরের সাথে থাকা জিনের ছাত্র, সুতরাং এই বিষয়টি সমাধান করাটা তার জন্য খুব একটা বেশি কঠিন হবে না। হুজুর ছিলেন অনেক সুন্দর চেহারার এবং এ কাজ করার জন্য হুজুর কোনো ধরনের কোনো টাকা দাবি করেননি যে তাকে কোনো টাকা দিতে হবে। হুজুর বললেন যে আপনারা চলে যান, মারিয়া সুস্থ হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। তিনি শুধু একটি পাত্রে কিছু পানি পরে ফু দিয়েছিলেন এবং বললেন যে জাস্ট খালি 3 দিন খাবা তুমি, আর কিচ্ছু না, তুমি সুস্থ হয়ে যাবা। অদ্ভুত ব্যাপার হলো এরপর থেকে মারিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তার ভগ্ন শরীর আবার ঠিক হতে শুরু করে। বাড়িতে কোনো ধরনের কোনো ঘটনা ঘটে না, যে গাছে ওঠা বলেন, অস্বাভাবিক রকমের চিৎকার, কান্নাকাটি, আজান দিয়ে দিলে পরে যে কান চেপে ধরা, এই ধরনের কোনো ঘটনা ঘটে না, একদম স্বাভাবিক। বাড়ির সবাই অনেক খুশি, কারণ মারিয়া সুস্থ হয়ে গেছে। মারিয়া আবার স্কুলে যাওয়া শুরু করে এবং তার নর্মাল জীবনের মধ্যেই সে আবার চলে যায়। কিন্তু কে জানতো যে আরো ভয়ানক ঘটনা অপেক্ষা করছে। 4 মাস পর কোনো এক সময় হঠাৎ একদম সুস্থ স্বাভাবিক অবস্থায় মারিয়ার শরীরে খিঁচুনি শুরু হয় এবং খিঁচুনি দিয়ে রক্ত বমি শুরু করে। সে দ্রুত তাকে হসপিটালাইজড করা হয়। মারিয়ার খিঁচুনির কারণে তার হাত পা বাঁকা হয়ে আসছিল, চোখগুলো এত বড় বড় হয়ে গিয়েছিল মনে হচ্ছে একটা ভয়ঙ্কর চেহারা। হসপিটালে নেওয়ার 2 ঘন্টার মধ্যে মারিয়া মারা যায়।
ডাক্তারের রিপোর্টে দেখা যায় মারিয়ার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গগুলো অধিকাংশ সব নষ্ট হয়ে গিয়েছিল। একটি মাত্র মেয়ে, তার একটি মেয়েই ছিল আসিফ ভাইয়ের বড় কাকার। মেয়েকে হারিয়ে কাকা প্রায় পাগল হয়ে গেল। মোটামুটি মাসখানেক পর যখন কিছুটা সব স্বাভাবিক হয়ে গেল, তারপর কাকা সেই হুজুরের কাছে গেলেন। তখন সেই হুজুর বললেন, আমি তো আগেই বলেছিলাম আপনারা অনেক দেরি করে ফেলেছেন। ওই দুষ্টু জিনটি মারিয়ার যে ক্ষতি করেছে সেটি তো আর রিকভার করা সম্ভব না। আমি তো শুধু সেই দুষ্টু জিনটাকে তাড়িয়েছি, আর ওই জিনটি মারিয়ার শরীরের ভিতরে থাকা অঙ্গ প্রত্যঙ্গগুলো সব ড্যামেজ করে দিয়েছে, যার কারণে মারিয়ার মৃত্যু হয়েছে। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। এই ঘটনা থেকে কিন্তু আমরা একটি বিষয়ে শিক্ষা পাই, এবং আশা করছি এই ঘটনাটি এই শিক্ষণীয় বিষয়টি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং আপনারা অনেক আগে থেকেই অনেকেই জানেন। সেটি হচ্ছে সন্ধ্যার সময় বাচ্চা এবং নারী এদেরকে কোনোভাবেই বাসার বাইরে যেতে দেওয়া উচিত না। তবে মাগরিবের আজান হয়ে গেলে, যখন একটু অন্ধকার হয়ে আসবে, তখন প্রয়োজনে যেতে পারে, কোনো সমস্যা নেই। ওই সময়টাতে সবাইকে ঘরে থাকতে হবে। এমনকি আমরাও খুব প্রয়োজন ছাড়া ওই সময়টাতে বাড়ির বাইরে যাওয়া উচিত নয়। আমরা পুরুষ মানুষের ক্ষেত্রে এই ঝুঁকিটা অনেক কম থাকে, কিন্তু অবশ্যই নারী এবং শিশুদের ক্ষেত্রে হাদিসে স্পেশালি শিশুদের কথা উল্লেখ আছে যে আজানের মাগরিবের সময় আর কি বাচ্চাদেরকে ঘরে রাখা। যখন আজান হয়ে যাবে, আজানের কিছু সময় পরে, তখন প্রয়োজনে বাহিরে বের করতে কোনো সমস্যা নেই। কিন্তু ওই সময়টাতে অনেক দুষ্টু জিনেরা তারা ঘোরাফেরা শুরু করে, তারা মুক্ত হয়ে যায়, তারা ঘোরাফেরা শুরু করে, এবং ওই সময় যাকে তারা সামনে পায় তাকেই আসর করার চেষ্টা করে। এই ঘটনাটি মারিয়ার সঙ্গে ঘটেছিল। প্রিয় লিসেনার্স, আশা করছি আমাদের দুটি ঘটনাই আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ শেখ সালমান ভাইকে। উনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য, এবং শত ব্যস্ততার পরেও তিনি আমাদেরকে এই ঘটনাটি লিখে পাঠিয়েছেন। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন।